হ্যাঁ, বলছিলাম যে অনেকের তো শোল্ডার ইঞ্জুরি হয়, দেখেছি। তো ওটা হওয়ার কারণটা কি, যদি তুমি একটু বলো। দেখ, এর জন্য প্রপার এডুকেশান লাগবে, প্রপার নলেজ লাগবে। আমাদের বডির সবথেকে যদি ইনজিওর্ড পার্ট বেশি কিছু হয়ে থাকে, সেটা হলো আমাদের কোমর, আমাদের ব্যাক আর আমাদের শোল্ডার। আমাদের কোমর যখন ইনজিওর্ড হয়ে যাবে, আমাদের নিচের দিক থেকে আমরা উইক হয়ে গেছি। আর শোল্ডার যদি আমাদের কোনোভাবে চোট খায়, তাহলে আমরা হাত দিয়ে আর কোনো কিছু করতে পারবো না। আপার বডি মোটামুটি উইক হয়ে গেল। এইবার একটা পার্ট আসছি, কোমর বা লোয়ার ব্যাক ইনজুরি হওয়ার পিছনে যারা জিমে এক্সারসাইজ করে, যদি বেল্ট না পরে ব্যাক আর লেগের এক্সারসাইজ করে, তারা ইনজুরিড হওয়ার সম্ভাবনা আছে। তাই বলে যে বেল্ট পরে লেগ আর ব্যাকের এক্সারসাইজ করবে কিন্তু প্রপার গাইডেন্স নেবে না, তাহলে কিন্তু চোট খেতে পারে একটা। এবার সেই শোল্ডারের কথা, শোল্ডারে কেন আমাদের চোট লাগে বা শোল্ডারে ইনজুরি হওয়ার কারণ কি, ভালো করে বুঝবে। হ্যাঁ, মনে কর তুই আজকে চেস্ট এক্সারসাইজ করলি, ঠিক আছে? চেস্ট এক্সারসাইজ করলে বডির শোল্ডারের কোন অংশটা পাম্প হয় বা ইনভলভ হয়? ফ্রন্ট শোল্ডারে আছে। অ্যাবসলিউটলি। তো তুই চেস্ট করলি, তাহলে তুই জানিস যে চেস্ট করলে আমার ফ্রন্ট শোল্ডার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে কিংবা অলরেডি ফেটে গিয়েছে বা ইনজিওর্ড হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি মাসেল টিয়ার্স হয়, মানে আমি চেস্ট করলে আমার ফ্রন্ট শোল্ডার টিয়ার্স হলো, ওর রেস্ট লাগবে 2 দিন, তারপরে ঠিক হবে। সিমিলারলি আমি যখন ব্যাকের এক্সারসাইজ করি, তখন আমার রেয়ার শোল্ডারসও টিয়ার্স হয়। এইবার তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই দিন আমি এসে হেভি চেস্ট করব, মানে অলরেডি আমার শোল্ডারের ওপরে ভালোই চাপ পড়েছে, বিশেষ করে ফ্রন্টটা সব থেকে বেশি টিয়ার্স হয়েছে আর রেয়ার মিডিলটা হালকা। এবার তুই যদি তার পরের দিন এসে আবার যদি শোল্ডারে চাপ দিস, তাহলে তো রেস্ট পেলো না, তো রেস্ট পায়নি। তো তার মানে কি হয়েছে, তুই বাড়িতে ছাদ ঢালাই করেছিস সকালবেলা, বিকেলবেলা ছাদের মাথায় উঠে গিয়েছিস, তোর পায়ের ছাপ পড়ে গেছে কিংবা পা ঢুকে গিয়েছে, ছাদ ভালো করে জমেনি। মিনিমাম 1 থেকে 2 দিন পরে উঠলে ছাদটা ভালো করে জমে যেত, কিংবা তুই ঢালাই করেই তার উপরে উঠে গিয়েছিস, তাই তো? তো তার মানে ওটাকে আমাকে রেস্ট দিতে হবে, রেস্ট হলে রিকভারি হবে, আর রিকভারি হলে তাহলে আমি ওই জায়গাটা ইনজুরি হবে না। তো এটা গেলে একটা পার্ট। তাহলে আমি যেই দিন ব্যাক আর যেই দিন চেস্টের এক্সারসাইজ করব, আমাকে মাথায় রাখতে হবে যে আমার ফ্রন্ট আর মিডল শোল্ডারটা যেন যদি অ্যাক্টিভ তার আগের দিন হয়ে থাকে, তারপরে যদি আমি শোল্ডারের এক্সারসাইজ করতে পারি, কিন্তু যেন লাইট ওয়েটে করি বা বেশি প্রেশার না দিই, হয়ে গেল। আর এছাড়া শোল্ডারের এক্সারসাইজ করার সময় প্রপার যে গাইডেন্স আছে, যে নিয়ম আছে, যে যার কাছে তুই ট্রেন হোস বা যে যারা হবে, তাদেরকে অবশ্যই জানতে হবে যে কোন মাসেলটাকে কীভাবে ট্রেন করতে হয়। যদি ভুলভাল করে তাহলেও কিন্তু চোট লেগে যেতে পারে। 2 ধরনের পেন হয়, একটা হলো জয়েন্ট পেন, একটা হলো মাসেল পেন। মাসেল পেন বডির জন্য ভালো, জয়েন্ট পেন বডির জন্য খারাপ। তো যে এক্সারসাইজ করছে তার বডি, সে বুঝছে তার কোথায় পেন। তো তার যদি জয়েন্ট পেন হয়, অবশ্যই বলবো ট্রেনারের সঙ্গে দেখা করতে, বা এলাকায় কোনো মানুষ যে জানে এই সম্বন্ধে, তো জিমের মধ্যে যদি ট্রেনার উপস্থিত না থাকে, যে দাদা থাকে যে জানে, তাকে জিজ্ঞাসা করতে। তাহলে বুঝতে পারলি? তাহলে শোল্ডার ইনজুরি হওয়ার কারণ তোমরা শিখলে বা বুঝলে। তার জন্য যাই কিছু এক্সারসাইজ করো বা যেখানে ইনজুরি হয়ে থাকে না কেন, যদি হালকা ইনজুরি হয়, সঠিক ঘুম, রেস্ট আর ডায়েটের মাধ্যমে অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু বেশি ইনজুরি হলে অবশ্যই ডক্টরের সঙ্গে দেখা করো। আর তুই কিছু বলতে চাস? আর একটা কথা, অনেকেই দেখি মানে জিমে এসে উইদাউট ওয়ার্ম আপে হেভি ওয়েটে যায়। তো অবভিয়াসলি সবসময় ভালোভাবে ওয়ার্ম আপ করতে হবে এবং প্রথম সেটটা অবভিয়াসলি হালকা ওয়েটে শুরু করতে হবে, যাতে পরে হেভি ওয়েটে যাওয়া যায়। তো জিমে আসো এবং ঠিকঠাকভাবে প্রপার গাইডেন্সে তোমরা এক্সারসাইজ করো। Great. So to get this kind of information, kindly follow our gym page and follow Mark Academy or Mark Made Mind and Mark Made Muscle.